তো আজকে তোমাদের প্রথম ক্লাস। তোমরা থার্ড সেম পার করে সরি সেকেন্ড সেম পরীক্ষা দিয়ে থার্ড সেমে উঠলে। থার্ড সেমের আজকে প্রথম ক্লাস আমাদের চ্যানেলে। তো আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বাংলা নাটকে মধুসূদন দত্তের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো। যে তোমরা দেখেছো যে মডিউল ভাগ করা আছে, সেই মডিউলের প্রথম যে মডিউল 1-এর যে ক আর খ এইভাবে ভাগ করা। খতে নাটক আছে, আর কতে আছে কাব্য কবিতা। তা কাব্য কবিতার ক্ষেত্রে দেখবো যে অনেকগুলো নাম আছে, সেক্ষেত্রে একটু চাপ হয়ে যাবে কাব্য কবিতার। তাই কাব্য কবিতার জায়গায় আমরা নাটক করব, কিন্তু কাব্য কবিতা নিয়েও পরে আলোচনা করব, কিন্তু আগে নাটকটা শেষ করব আমরা। এইবার নাটকটা শেষ করার আগে আমরা যেটা আলোচনা করব নাটক নিয়ে, তার জন্য তোমাদের কাছে আমার একটা অনুরোধ। তোমরা ক্ষেত্রগুপ্তের যে বাংলা সাহিত্যের ইতিহাস, ক্ষেত্রগুপ্ত নামটা একটু লিখে নাও। তোমরা এই বইটা একটু সংগ্রহ করবে, খুব ছোট বই, বাংলা সাহিত্যের ইতিহাসে সব থেকে ছোট বই বলতে গেলে এটা ক্ষেত্রগুপ্ত। একদম খুব সহজ ভাষায়, খুব সহজ সরলভাবে করা। তোমরা এই বইটা থেকে যেটা পড়বে সেটা হলো নাট্যকার মধুসূদন দত্তের নোটসটা তো এখান থেকে ফলো করছো, কিন্তু এর ফলো করবে যেটা, যে নাটকের ধারাটা কবে থেকে শুরু হচ্ছে আর এই মধুসূদন পর্যন্ত কোনো নামের এর আগে, মধুসূদনের আগে যারা যারা নাটক লিখছেন কিছু কিছু আছে, সেইগুলো তোমরা অতটা বিস্তারিত পড়বে না, পড়ার দরকারও নেই। যদি না পড়তে যাও, শুধু নামগুলো মনে করে করে একটা নোটস টাইপে করবে। কেমন বলছি, যেখানে নাটক নিয়ে আলোচনা হচ্ছে, নাটকের শুরু থেকে মধুসূদন পর্যন্ত এই অবধি, এর মাঝে যেগুলো সেগুলো একটা সংক্ষেপে একজনের নাম, প্রথমে ইনি, তারপর ইনি, তারপর ইনি, কেন নাটকটা আসছে, এইরকমভাবে সংক্ষেপে একটা জায়গা তোমরা পড়বে। আর আমি সেই যারা বইটা কিনতে পারছো না তাদের জন্য আমি নিচে ড্রাইভ লিঙ্ক দিয়ে দেবো। সেই ড্রাইভ লিঙ্ক তোমরা ফলো করে একদম পুরো সংক্ষেপে ওই অংশটুকুই আমি তুলে দেবো, বা আমি চেষ্টা করব যে নাটকের পুরো অংশটুকু তুলে দেওয়ার। তোমরা তোমাদের মতো করে যেটুকু পড়ার কথা বলছে সেইটুকু তোমরা দেখে দেখে পড়ে নেবে, কেটে কেটে পড়ে নেবে, শুধু জাস্ট সংক্ষেপে একটা লাইন করে পড়ে নেবে, দিয়ে এইভাবে নাটকটা করবে। তারপর মধুসূদনের পর যিনি আছেন, যেটা তোমাদের সিলেবাসে আছে সেটা, আর মধুসূদন আর তার মাঝে কতজন নাট্যকার আছেন সেইটার নামগুলোর একটা তালিকা করে রাখবে। এটা হয়তো পরীক্ষাতে হয়তো সেইভাবে লাগবে না, কিন্তু একটা ধারাটা, এই যে নাট্যকার মধুসূদনের নাটকের ধারা, বাংলা নাটকের ধারা, সেইটা সম্বন্ধে তোমাদের একটা ধারণা তৈরি হবে, স্পষ্ট ধারণা। তো চলো দেরি না করে আমরা নাট্যকার মধুসূদন নিয়ে আলোচনা করি। একদম খুব সহজ নোটস, খুব ছোট করে লেখা, যে বাংলা নাট্যমঞ্চে মধুসূদনের আবির্ভাব কিছুটা আকস্মিকভাবেই। তোমরা সেটাও ইতিহাসটা পড়লেই বুঝতে পারবে যে কেন। এখানেও ছোট করে দেওয়া আছে। তার নাটক শর্মিষ্ঠা 1859, বাংলা মধুসূদনের লেখা প্রথম রচনা। এই নাটক রচনার প্রেরণা অভিনব। 1858 সালের 31শে জুলাই পাইকপাড়ার রাজাদের বেলগাছিয়া নাট্যশালার অভিনয় শুরু হয়। রামনারায়ণ তর্করত্ন অনুদিত শ্রীহর্ষের রত্নাবলী নাটক দিয়ে। এই অনুষ্ঠানে অনেক ইংরেজও আমন্ত্রিত হয়েছিলেন। নাটক তাদের বুঝতে অসুবিধা হয়, এই জন্য রত্নাবলী নাটকের ইংরেজি অনুবাদ করে তাদের দেওয়া হয়। অনুবাদ করেছিলেন মধুসূদন। রত্নাবলীর অভিনয় প্রয়াসে মধুসূদন অত্যন্ত দুঃখিত হলেন বাংলা নাটকের খারাপ অবস্থা দেখে। এই যে আকস্মিকভাবে বলছি কেন, এই যে জায়গাটা, রত্নাবলীর অভিনব প্রয়াসে মধুসূদন অত্যন্ত দুঃখিত হলেন বাংলা নাটকের খারাপ অবস্থা দেখে। তিনি বন্ধু গৌরদাস বসাকের কাছে তার অসন্তোষের কথা জানালেন। বাংলা নাটক নিয়েও নিজেই নাট্য রচনায় প্রবৃত্ত হলেন। নিজেই এবার নাটক লিখছে শর্মিষ্ঠা 1859 এর জানুয়ারি মাসে, যা বাংলার প্রথম সম্পূর্ণ পূর্ণাঙ্গ নাটক। এর আগে যখন ইতিহাসগুলো পড়বে দেখবে সেগুলো কেমন ছিল, আর তারপরে এই প্রথম কেন এটাকে প্রথম বলা হচ্ছে সেটা তোমরা ইতিহাসটা পড়লে বুঝতে পারবে। এরপর একটা ছোট করে তালিকা দেওয়া, মধুসূদন প্রণীত নাটক ও প্রহসন।
নাটক প্রহসন বেশি নেই, নাটক হচ্ছে 4টে: শর্মিষ্ঠা, পদ্মাবতী, কৃষ্ণকুমারী, মায়াকানন। সালগুলো খেয়াল করবে। আর প্রহসন হচ্ছে 2টো: একে কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ে রো। সম্ভবত এটা পরে তোমাদের পাঠ্য আছে, একে কি বলে সভ্যতা এটা। আর খেয়াল করছো, দেখো কি 1859 একটা, তারপর 60-এ 3টে, 1859-এ একটা, 60-এ 3টে, একটা পদ্মাবতী আর 2টো প্রহসন। আর তারপর 61-তে একটা, আর তারপর অনেক পরে একটা লিখছেন 74। ঠিক আছে, এইটুকু। চলো তারপর একদম শর্টে, খুব সংক্ষেপে লেখা শর্মিষ্ঠা নাটকটা নিয়ে। হ্যাঁ, এখান থেকে একটা কাজ করতে পারো। শর্মিষ্ঠা নাটক এখানে আমি ছোট করে দিয়েছি, তবে যারা মনে হচ্ছে যে শর্মিষ্ঠা নাটক নিয়ে, এখানে একটা সমস্যাটা হয় কি এই পেপারটায়, যেমন বড় প্রশ্নেরও চাপ থাকে, 5 নম্বরের প্রশ্নেরও খুব চাপ থাকে। তাই তোমরা যেটা করবে, বড় প্রশ্ন করার সময় নাটকগুলো এমনভাবে আলোচনা করবে যেন সেটা নিয়েই তোমরা 5 নম্বরের প্রশ্নের উত্তর লিখতে পারো। মধুসূদন 2টি পৌরাণিক নাটক লিখেছিলেন। শর্মিষ্ঠা, পদ্মাবতী মহাভারতের উপর ভিত্তি করে লেখা হয়েছিল। শর্মিষ্ঠা জয়জাতি, দেবযানী ও শর্মিষ্ঠার পরিচিত কাহিনী এর বিষয়বস্তু, এটা একদম সংক্ষেপে লেখা। তারপরে চলে আসছে পদ্মাবতী। পদ্মাবতী 1860 পৌরাণিক নাটক, তবে এর ভিত্তি ভারতীয় পুরাণ নয়, গ্রিক পুরাণ। গ্রিক পুরাণের সুপরিচিত অ্যাপেল অফ ডিসকর্ড কাহিনীকে তিনি ভারতীয় রূপে সজ্জিত করেছেন, যেটা হয় সচরাচর যে কোনো অন্য আগেকার কাহিনী হোক, কিন্তু সেটা নিজের আচার বিচারের মধ্যে তার প্রভাব থাকে, তো সেই তিনি ভারতীয় রূপে সজ্জিত করেছেন, ভারতীয় যে ধ্যান ধারণা। গ্রিক কাহিনীতে 3জন দেবী, জুনো, ভেনাস ও প্যালাস, এর মধ্যে বিবাদ লাগে কে বেশি সুন্দরী। এই নিয়ে স্থির হয় শ্রেষ্ঠ সুন্দরী ভাবে সোনার আপেল। প্যারিস শ্রেষ্ঠ সুন্দরী রূপে ভেনাসকে নির্বাচন করে ও বিনিময়ে প্যারিস সুন্দরী হেলেনকে লাভ করে। পরিণামে হেলেনের জন্যই হয়েছিল ভয়াবহ ট্রয়ের যুদ্ধ। পদ্মাবতীর মধ্যে যেন ভারতীয় নারীত্বের আদর্শ মূর্ত হয়েছে। এটা পদ্মাবতী নিয়ে। তারপর চলে এসো কৃষ্ণকুমারী। ঐতিহাসিক নাটক কৃষ্ণকুমারী বাংলার অন্যতম শ্রেষ্ঠ ট্র্যাজেডি নাটকও বটে। ঐতিহাসিক কাহিনীর উপর ভিত্তি করে কৃষ্ণকুমারী রচিত। ট্রডের রাজস্থানের গ্রন্থ এইখানে গ্রন্থ বানানটা একটু ভুল হয়েছে, টাইপিং মিস্টেক, টাইপও হয়ে গেছে, এটা একটু খেয়াল করবে, গ্রন্থ হবে। গ্রন্থের প্রেরণা: উদয়পুরের রাজকন্যা কৃষ্ণকুমারীর কামনায় জয়পুরের রাজা জয়সিংহ, মেরুদেশের রাজা মানসিংহ দুজনেই উদয়পুর আক্রমণে উদ্যত হন। রানা ভীমসিংহ প্রবল সংকটের মুখোমুখি হয়। একদিকে প্রিয়, এখানে একটা হবে, ইংওটা ডিলিট হবে, প্রিয় কন্যার প্রতি গভীর ভালোবাসা, অন্যদিকে দেশকে রক্ষা করা। শেষ পর্যন্ত কৃষ্ণকুমারী আত্মহত্যা করে। এক তীব্র বেদনায় কাহিনী পরিসমাপ্ত হয়। কৃষ্ণকুমারী বাংলার প্রথম সার্থক ট্র্যাজেডি। কৃষ্ণকুমারী গেল। এবার প্রহসন। একে কি বলে সভ্যতা এবং বুড়ো শালিকের ঘাড়েরও, এই নাটক দুটি বাংলার শ্রেষ্ঠ প্রহসনের সম্মান পেতে পারে। একদল নব্য যুবক ইয়ং বেঙ্গল সম্প্রদায় সমাজকে পতনের দিকে নিয়ে যাচ্ছিল। এটা একে কি বলে সভ্যতা, আর একে কি বলে সভ্যতা নাটকে তার পরিচয় আছে। মধুসূদন অপর প্রহসন বুড়ো শালিকের ঘাড়ের রোতে বৃদ্ধ ভক্তপ্রসাদ, সে গরিব চাষি, 1 পয়সাও খাজনা মাফ করে না। সে গরিব মুসলমান চাষি হানিফের রূপসী যুবতী স্ত্রী ফতিমাকে থেকে পুটির সাহায্যে লোভ দেখিয়ে তাকে পেতে চেষ্টা করে। অবশ্যই হিন্দু হলো বাচস্পতি আর মুসলমান হানিফ একত্র মিলিত হয়ে ভক্তপ্রসাদকে জব্দ করেন। ঘটনাটি বৃদ্ধ ভক্তপ্রসাদ ও তোমার এই হানিফের স্ত্রীকে পেতে চাইবে, তার জন্য আরও লোক লাগাবে পিছনে পুটির সাহায্য, আর নিতে গিয়ে শেষে তার পরিণাম ভয়াবহ হবে। মানে ভয়াবহ বলতে তেমন কিছু নয়, সবাই মিলে আর কি ভক্তপ্রসাদকে জব্দ করবে ভূতের ভয় দেখিয়ে। তারপর মধুসূদনের নাটকের বৈশিষ্ট্যগুলো আমরা সংক্ষেপে আলোচনা করতে পারি। 5টা বৈশিষ্ট্য সংক্ষেপে একদম। মধুসূদন প্রথম ঐতিহাসিক নাটক দিয়েছিলেন কৃষ্ণকুমারী, যা বাংলার প্রথম সার্থক ট্র্যাজেডিও বটে। 2 মধুসূদনের প্রথম সার্থক প্রহসন লিখেছিলেন একে কি বলে সভ্যতা ও বুড়ো শালিকের ঘাড়েরও, যে দুটি বাংলা প্রহসনের ইতিহাসে অনন্য সৃষ্টিরূপে সম্মানিত। 3 তিনি বাংলা নাটকের একটি কাঠামো নির্মাণ করে দিয়েছেন, যে আদর্শ গ্রহণ করেছেন পরবর্তী নাট্যকারের একটা কাঠামো, যেটা হয় স্বাভাবিক।
আর একজন তৈরি করে ধারা, সেই ধারাটা সেটা পরবর্তীকালে চলে, সেই রকম একটা ধারা। মধুসূদনের ভাষারীতি অসাধারণ, বিশেষ কথ্যরীতিতে তিনি অনন্য, পাশ্চাত্য নাট্যরীতিতে তিনি তার নাটককে সজ্জিত করেছেন, যা বাংলা নাটকের গ্রহণীয় আদর্শ হয়েছে। এইভাবে মধুসূদন বাংলা নাটককে অনন্য ভূমিকায় অধিষ্ঠিত হয়ে রয়েছে। আর এইভাবে চলছে। এইবার তোমরা এই নোটসটা লিখে নাও ধাপে ধাপে, স্ক্রিন পজ করে করে। আর একদম সংক্ষেপে নোটস, তোমরা চাইলে এটা লিখে নিতে পারো। 2 পৃষ্ঠাও হবে কি তার সন্দেহ, কিন্তু পরীক্ষার খাতায় এটাই তখন দেখবে অনেকটা ভালো হবে। বেশি বড় নোটস লেখার দরকার নেই, ছোট সংক্ষিপ্ত কিন্তু তথ্য ভরপুর নোটস হলেই নাম্বার পাওয়া যাবে, অসুবিধা হবে না। কিন্তু এই পেপারে অনেক প্রশ্ন মুখস্থ করতে হবে, তাই তোমরা একেবারে কোনো প্রশ্নটাকে একেবারে বড় করতে চাইবে না। যত বড় করে মুখস্থ করতে হবে তত চাপ বাড়বে, তাই প্রশ্নগুলোকে ছোট ছোট করে মুখস্থ করার চেষ্টা করো। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওয়।